এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের সুস্থতা কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা বিজ্ঞান শাখায় রয়েছো, তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 11 থেকে আমরা ইতিপূর্বে পাঠ দিয়েছিলাম। আজকে আমরা এই অধ্যায় থেকে, যেহেতু এই অধ্যায়টি তোমাদের এসএসসি পরীক্ষায়ও থাকবে, বর্তমানে যে সংশোধিত সিলেবাস দেওয়া হয়েছে সে সিলেবাসের আওতায়ও এই অধ্যায়টি রয়েছে। সে কারণে এই অধ্যায়টি সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ একটু ধারণা থাকা দরকার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি ইতিমধ্যে তোমরা তোমাদের কোর্স সম্পন্ন করেছো। তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদের এই অধ্যায়ের জ্ঞানকে আরও প্রসারিত করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে এসো আমরা আজকে এই অধ্যায় থেকে তুল্য রোধ নির্ণয় সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে তুল্য রোধ নির্ণয়। তুল্য রোধ নির্ণয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দুই প্রকার বর্তনী রয়েছে তোমরা জানো। একটি হচ্ছে অনুক্রম বর্তনী বা সিরিজ সার্কিট, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট। তো আমরা প্রথমেই সে অনুক্রম বর্তনীর থেকে আমরা তুল্য রোধ নির্ণয় করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি সার্কিট অঙ্কন করি, সেটি তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে এখানে একটি সার্কিট অঙ্কন করতেছি, আর সেটি তোমরা একটু লক্ষ্য করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সার্কিট এখানে অঙ্কন করে ফেললাম। নিশ্চয়ই তোমরা এটা সংযোগ থেকে তোমরা বুঝতে পারতেছো আসলে এটা কোন ধরনের সার্কিট। এটা আমরা মনে করি এ, আর এখানে আমরা এটা মনে করি বি। এটা ধরি R1, এখানে আমরা মনে করি বি। তাহলে অন্য জায়গায় এটা ব্যবহার করেছে, আমরা সেইভাবে করি। এখানে দিয়েছে বি, আর এখানে দিয়েছে সি। এখানে একটা সংযোগ আছে, এখানে আমরা মনে করি এটার বিভব বি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সার্কিটটা খেয়াল করি। এখানে দুইটি রোধ R1 এবং R2 সংযুক্ত আছে। R1 এবং R2 সংযুক্ত আছে। এই রোধ দুইটি সংযুক্ত থাকার মধ্যে এটার এক প্রান্তের সাথে অপরটির এক প্রান্ত এরকম করে পর্যায়ক্রমে এটি সংযুক্ত রয়েছে। তো সুতরাং এটি একটি অনুক্রম বর্তনী। এই বর্তনীতে R1 এবং R2 দুইটি রোধ এখানে সংযুক্ত রয়েছে। এই রোধ দুইটির পরিবর্তে একটি নির্দিষ্ট মানের রোধ ব্যবহার করলে যদি এর রোধের কোনো মানের পরিবর্তন না হয়, তাহলে সেই ব্যবহৃত রোধটিকে বলা হবে এই R1 এবং R2 রোধের তুল্য রোধ। অর্থাৎ তুল্য রোধের সংখ্যাটা তাহলে আমরা আবারও পড়ি। যে কোনো বর্তনীতে যদি একাধিক রোধ ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে ওই রোধগুলোর পরিবর্তে একটি নির্দিষ্ট মানের রোধ ব্যবহার করলে যদি বর্তনীর রোধের মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই নির্দিষ্ট রোধটিকেই বলা হবে বর্তনীতে ব্যবহৃত রোধগুলোর তুল্য রোধ। যেমন এখানে R1 এবং R2 এই রোধগুলোর পরিবর্তে যদি একটি নির্দিষ্ট মানের রোধ ব্যবহার করলে এই রোধ দুইটা থেকে যে পরিমাণের রোধ পাওয়া যায়, ঠিক একই পরিমাণ রোধ ওই রোধটির জন্য, নতুন রোধটির জন্য পাওয়া যাবে, ব্যবহৃত রোধের জন্য পাওয়া যাবে, বা তার মান সেরকম হবে। তাহলে সেটিকে বলা হবে এই দুটি রোধের তুল্য রোধ। এখন সেটা কিভাবে নির্ণয় করা যায় আমরা দেখি। তুল্য রোধ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বিভব হচ্ছে বি। এই যে বৈদ্যুতিক উৎস রয়েছে তার বিভব হচ্ছে এখানে বি। তো এই রোধের ভিতর, এই সার্কিটের ভিতর যদি তড়িৎ প্রবাহ চলে, তা আমরা মনে করি আই তড়িৎ প্রবাহ মাত্রা চলছে। সুতরাং এই রোধের ভিতর দিয়েও আই তড়িৎ প্রবাহ মাত্রা চলবে, এখানটার ভিতর দিয়েও আই তড়িৎ প্রবাহ চলবে। এখন বিভব কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে যে বিভব থাকবে, এখানে সেই একই বিভব থাকবে না। আমরা মনে করি এই বিন্দুতে বিভব আছে বি, এবং এই বি বিন্দুতে যে বিভবের পরিমাণ হবে সেটা আমরা মনে করি বি সাব বি। বি সাব বি। তাহলে এই যে রোধটা, এখানে কার্যকর বিভব পার্থক্য কতটুকু হয় সেটি আমরা দেখি। বি মাইনাস বি সাব বি। যেহেতু এখানে প্রবাহ মাত্রা আই, তাহলে এখানে আই এর জন্য আমরা পাইতেছি আই ইকুয়াল বি বাই আর। এখানে বি হচ্ছে কত? বি মাইনাস বি সাব বি বাই R1।
এ হচ্ছে R1 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান। এখন যদি আমরা R2 রোধের ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটাও I, যেহেতু এই সার্কিটের ভিতর দিয়ে আমরা জানি যে সিরিজ বর্তনীর ভিতর দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা চলবে, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা হচ্ছে এখানে আমরা ধরেছি I। তো সুতরাং এখানে R2 রোধের ভিতর দিয়েও তড়িৎ প্রবাহ মাত্রা হবে I। এখানে বিভব পার্থক্য কত সেটি আমাদের দেখতে হবে, যে এখানে বি বিন্দুর বিভব হচ্ছে বি সাব বি, এবং সি বিন্দুর বিভব আছে, যেহেতু সি বিন্দুতে ভূ সংযোগ রয়েছে সুতরাং সি বিন্দুর বিভব হচ্ছে 0। তাহলে এখানে বিভব পার্থক্য বি সাব বি মাইনাস 0 ইকুয়াল হলো বি সাব বি। এটা পাইলাম আমরা এখানে এই রোধের দুই প্রান্তে কার্যকর বিভবের পরিমাণ। সুতরাং এখানে যে তড়িৎ প্রবাহ মাত্রা চলবে সেই তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু হবে বি সাব বি বাই R2। আমরা এখানে I এর পরিমাণটা পেয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বিষয় খেয়াল করো যে এখানে I ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস বি সাব বি বাই R1, আর এখানে I ইকুয়াল টু হচ্ছে বি সাব বি বাই R2। তাহলে এটাও I এর মান আর এটিও হচ্ছে I এর মান। সুতরাং যেহেতু এই I সমান, সুতরাং আমরা এখানে লিখতে পারি এই দুইটা তথ্য থেকে আমরা লিখতে পারি বি মাইনাস সাব বি বাই R1 ইকুয়াল বি সাব বি বাই R2। এখান থেকে আমরা যদি এটাকে হিসাব করি তাহলে কি লেখা যায় দেখি। আমরা বি ইন্টু বি সাব বি ইন্টু R1 ইকুয়াল আমরা লিখতে পারি R2 বি। তাহলে বি ইন্টু R2 মাইনাস বি সাব বি ইন্টু R2। এখন যদি আমরা এখান থেকে বি সাব বি প্লাস, যেহেতু মাইনাস আছে সেটা আমরা সমান চিহ্নের অপর পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে বি সাব বি ইন্টু R2 ইকুয়াল হচ্ছে বি ইন্টু R2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে যদি আমরা এখান থেকে একটা R1 আছে R1, এখন এখান থেকে যদি আমরা বি সাব বি কমন নেই তাহলে কি দাঁড়ায়, বি সাব বি কমন নিলাম তাহলে থাকে R1 প্লাস R2 ইকুয়াল আমাদের আসছে কি বি ইন্টু R2। তাহলে এক্ষেত্রে বি সাব বি ইকুয়াল আসছে কি বি ইন্টু R2 বাই R1 প্লাস R2। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বি সাব বি এর মানটা আমরা পেয়েছি বি ইন্টু R2 বাই R1 প্লাস R2। এখন একটা বিষয় আমরা দেখি যে এইখানে I ইকুয়াল টু বি বাই R2 আছে। এখানে যদি আমরা এই যে বি সাব বি পেয়েছি, এটার মানটা পেয়েছি, সেই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমরা I ইকুয়াল টু লিখতে পারি এখানে বি সাব বি এর মানটা আমরা ব্যবহার করতে পারি কত বলো, বি R2 বাই R1 প্লাস R2। এখন এটা আমরা এখানে বসিয়েছি এই ভি এর মানটা, নিচে আছে R2, তাহলে আমরা এখানে R2 রাখি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় দেখো, ভি ইন্টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু 1 বাই R2। সুতরাং এটার সাথে এটা ক্যান্সেল হয়। এখন থাকলো কি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তা বি বাই R1 প্লাস R2, বি বাই R1 প্লাস R2, এটা আমরা এখানে পেয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যদি আমরা এখন এই R1 প্লাস R2-র পরিবর্তে এই দুইটার যোগ করলে যে পরিমাণে যে মানটা পাওয়া যায় সেই মানটাকে যদি আমরা R ধরি তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ায়, I ইকুয়াল টু বি বাই R। তাহলে সেক্ষেত্রে R সমান কী হইল, এখানে R সমান হইল R1 প্লাস R2, অর্থাৎ R1 প্লাস R2 এই যে দুইটি রোধের পরিমাণ সেটাকে আমরা তার তুল্য রোধটাকে আমরা R দ্বারা প্রকাশ করলাম। সুতরাং এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি তাহলে R ইকুয়াল টু, অতএব তুল্য রোধ R ইকুয়াল টু যদি, অতএব তুল্য রোধ
আর ইজ ইকুয়াল টু আর এস দিয়ে দেই, যেহেতু সিরিজ সার্কিট সেজন্য আমরা আর এস দিয়ে দিই। আর এস ইজ ইকুয়াল টু তাহলে আমরা পাই R1 প্লাস R2 প্লাস R3 আপ টু Rn পর্যন্ত আমরা এটা লিখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে R1 প্লাস R2 এইটার তুল্য রোধটাকে যদি আমি আর দ্বারা স্থানান্তরিত করি তাহলে এদের পরিবর্তে আমরা আর লিখতে পারি। এখন তাইলে হইল কি দেখাও, এখানে আমরা দুইটা রোধ ব্যবহার করলাম R1 এবং R2, তাদের তুল্য রোধ আর ইজ ইকুয়াল টু আসছে R1 প্লাস R2। সুতরাং এটা যদি সিরিজ সার্কিট হয় আর এখানে যদি n সংখ্যক রোধ এভাবে সংযুক্ত থাকে তাহলে আমরা RS সিরিজ সার্কিটের জন্য আমরা RS ব্যবহার করলাম। RS সমান আমরা লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস আপ টু Rn পর্যন্ত, অর্থাৎ যতগুলো রোধ থাকবে তাদের সমষ্টিটাই হচ্ছে তুল্য রোধ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যেখানে এখানে মনে করে রোধের পরিমাণ আছে 2 ওহম, তাইলে এখানে আছে 3 ওহম, আমরা এটা ধরে নিলাম আর কি, মনে করি এখানে আছে 3 ওহম, তাহলে তাদের তুল্য রোধ কত হবে? তোমরা এই সূত্র থেকে সরাসরি এখান থেকে আমরা তার তুল্য রোধটা বের করতে পারি। আর ইজ ইকুয়াল টু 2 ওহম প্লাস 3 ওহম, এই সূত্র থেকে তাইলে আমরা তুল্য রোধটা পাইলাম 5 ওহম, অর্থাৎ সিরিজ সংযোগের ক্ষেত্রে যতগুলো রোধ থাকবে তাদের যোগফলটাই হচ্ছে ওই বর্তনীর তুল্য রোধ। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা এই অধ্যায় আমরা এখানে দেখলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধ, তাহলে তুল্য রোধ সমান আর এস সমান কী পেয়েছি আমরা R1 প্লাস R2 প্লাস R3 আপ টু Rn। তাহলে সমান্তরাল বর্তনী যদি থাকে বা প্যারালাল সার্কিট থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করতে পারি, তার তুল্য রোধ কী হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা একটা সার্কিট এখানে প্যারালাল সার্কিট আমরা অঙ্কন করে নেই। প্রথমত এখানে আমরা মনে করি এটা R1, এটা হচ্ছে R2। তো এখানে একটি বৈদ্যুতিক উৎস রয়েছে, সেটা আমরা এখানে দিলাম। একটা বৈদ্যুতিক উৎস আছে যার ভোল্টের পরিমাণ B। তাহলে A B C D E এখানে ভূসংযোগ আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা খেয়াল করি এক্ষেত্রে যদি এই বর্তনীটি তড়িৎ প্রবাহ মাত্রা I হয়, তড়িৎ প্রবাহ মাত্রা যদি এখানে I হয়, আমরা মনে করি তড়িৎ প্রবাহ মাত্রা I, তাহলে I বি বিন্দুতে আসার পরে সেই আইটা দুই অংশে বিভক্ত, একটা অংশ এদিকে যাবে আর একটা অংশ এখান থেকে এদিকে দিয়ে প্রবাহিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটার ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ পাস হচ্ছে প্রবাহ মাত্রা সেটাকে I1 ধরলাম, এবং সিডি অংশের ভিতর দিয়া বা R2 রোধের ভিতর দিয়া যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বা অনুভূতি পাচ্ছে সেটাকে আমরা I2 ধরি। তাহলে খেয়াল করি এখন এখান থেকে I1 প্রবাহ মাত্রা ই বিন্দুতে আসলো, সি বিন্দু থেকে I2 এখান থেকে হয়ে, অর্থাৎ এই বি বিন্দু থেকে I2 পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা সি হয়ে R2-র ভিতর দিয়ে ডি হয়ে ই বিন্দুতে এসে I1 এবং I2 একাত্র হয়ে এখানে, তাইলে এখানে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা পাওয়া যাবে সেটা হবে I1 প্লাস I2, সেই প্রবাহ মাত্রা হিসেবে I হিসাবে এদিকে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা ধরে নিই ভোল্টের পরিমাণটা আমরা হিসাব করি, এখন এইখানে বি বিন্দুতে যে বিভবের পরিমাণ সেটাকে আমরা ধরলাম বি সাব বি, এবং সি বিন্দুতে যে ভোল্টের পরিমাণটা আছে সেটাকে আমরা এখানে দেখো সেটাকে আমরা বি সি দ্বারা প্রকাশ করলাম, বিসি। এখন এই ক্ষেত্রে ই বিন্দুর বিভব দেখো বিই ইজ ইকুয়াল টু হবে কত, যেহেতু এখানে এই প্রান্তে ভূ সংযোগ আছে সুতরাং এখানে বিভবের পরিমাণ 0, এবং ডি বিন্দুতে বি ডি ইজ ইকুয়াল টু সেটাও হবে 0, কারণ এখানে এই প্রান্তের সাথে ভূ সংযোগ আছে, সুতরাং এই এখানের বিভবটি এই প্রান্তের বিভব হবে 0। তাহলে ই বিন্দুতেও বিভব 0, ডি বিন্দুতেও বিভব 0 হবে। এখন এইখানে যে বিভব আমরা সেটা দেখি যে এক্ষেত্রে এই বিন্দুর মূল সংযোগটি এখানে
একই পরিমাণ এখানে ভোল্টেজ পাবে, সি বিন্দুতে সেই পরিমাণ ভোল্টেজ পাবে। সুতরাং R1 এবং R2 উভয় পাশেই এই যে বিসি এরা সমান হবে, বি ইকুয়াল বিসি ইকুয়াল হবে বি, কারণ এখানে ভোল্টেজ হলো বি, অপর প্রান্তে এই পাশে, রোদের এই পাশে এই প্রান্তে অর্থাৎ ই বিন্দুতে এবং সি বিন্দুতে বিপরীত পরিমাণ হচ্ছে 0। আর এক্ষেত্রে যেহেতু একই পরিমাণ ভোল্টেজ এখানে পাচ্ছে বি, এখানেও এই বি, এখানেও বি কার্যকর, তো সেক্ষেত্রে অন্য কোনো বাধা যদি এখানে নেই, তাহলে সেক্ষেত্রে এখানের বিভবটা হচ্ছে বি। সুতরাং R1-এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা চলবে I1, এই I1 ইজ ইকুয়াল টু হবে, এখন আমরা দেখি তাইলে ওহমের সূত্র অনুসারে R1 রোধের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে সেটা হবে ইজ ইকুয়াল টু বি বাই বি মাইনাস বিই বাই R1। এখন বি মাইনাস বি, এটা তো হচ্ছে বি, এটা হচ্ছে 0, তাহলে বি মাইনাস 0 বাই R1 ইকুয়াল টু বি বাই R1। ঠিক একইভাবে I2 সমান হচ্ছে কি আমাদের, I2 ইজ ইকুয়াল টু আসছে এখানে বিসি মাইনাস বিডি, বিসি মাইনাস বিডি বাই R2 ইকুয়াল, এটা বিসি ইজ ইকুয়াল টু হলো বি ভোল্টের পরিমাণ এবং ডি এর পরিমাণ 0, সুতরাং বি মাইনাস 0 বাই R2 বা I2 ইজ ইকুয়াল টু হচ্ছে বি বাই R2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা দেখি, সুতরাং I সমান কি, I সমান আমরা এখানে আগে দেখেছি যে I সমান হলো I1 প্লাস I2, তাহলে তড়িৎ প্রবাহতা I ইজ ইকুয়াল টু আমরা মানটা বের করি, সমান হচ্ছে I1 প্লাস I2। এখন I1-এর মানটা আমরা বের করে রেখেছি এখানে বি বাই R1, সেটি আমরা এখানে বসিয়ে দিই বি বাই R1, আর প্লাস এখানে আমরা যদি I2 এর মানটা বসাই তাহলে বি বাই R2 এটা আসলো। এখন যদি আমরা উপর থেকে বিটা কমন নেই তাহলে কি দাঁড়ায়, 1 বাই R1 প্লাস 1 বাই R2। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা দুইটা ভগ্নাংশ আমরা এখানে পাইলাম, যোগফল R1 প্লাস 1 বাই R2। এখন যদি এই যে মানটা আসবে, হিসাব করলে যে মানটা আসবে, অর্থাৎ এইটার যে তুল্য রোধ, সেই তুল্য রোধটাকে যদি আমরা R দ্বারা প্রতিস্থাপিত করি, অর্থাৎ 1 বাই R1 প্লাস 1 বাই R2, এতে যে মানটা আসবে সেই মানটাকে যদি আমরা R দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এখানে আমরা পাইতেছি এই যে বি বাই এটির মান আমরা যেটা আসবে সেটাকে R ধরলাম, তাহলে বি বাই 1 বাই R ইজ ইকুয়াল টু বি বাই 1 বাই R। যেখানে R আমরা কি ধরলাম, এটাখানে R ধরলাম, এখানে এই যে 1 বাই R ইকুয়াল এখানে ধরা হয়েছে 1 বাই R1 প্লাস 1 বাই R2, এই মানটা আমরা পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে এই এখন আমরা তুল্যরোধ তাহলে কী হলো R, এই 1 বাই R তুল্যরোধ, অর্থাৎ এটুকের তুল্যরোধ যদি R হয় তাহলে 1 বাই R1 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটির তুল্যরোধ যদি R হয় তাহলে 1 বাই R ইজ ইকুয়াল টু হয় 1 বাই R1 প্লাস 1 বাই R2। এখন যদি আমরা এটাকে, এটা যেহেতু প্যারালাল সংযোগ, তাহলে আমরা তুল্যটাকে আরপি দ্বারা যদি স্থাপিত করি তাহলে 1 বাই আরপি, এই সূত্র অনুসারে আমরা এখান থেকে দেখতে পারি 1 বাই আরপি ইজ ইকুয়াল টু আসে 1 বাই R1 প্লাস 1 বাই R2। এরকম যদি অসংখ্য রোধ এরকম যুক্ত থাকে তাহলে 1 বাই R3 আপ টু যতগুলো রোধ যদি n পর্যন্ত থাকে তাহলে 1 বাই Rn হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিষয়টা দেখলাম, তাইলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধ যদি আরপি হয় তাহলে 1 বাই আরপি ইজ ইকুয়াল টু হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এরকম করে মানগুলো আসবে যতগুলো রোধ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা আগে যে এইখানে এই রোধটার মান যদি আমরা মনে করি এখানে 3 ওহম মনে করি এটা, এবং R2 যদি এখানে 5 ওহম হয়, তাহলে এই ক্ষেত্রে এই সমান্তরাল সার্কিটের যে তুল্য রোধটি সেটি কী হবে, এই তুল্য রোধটি 1 বাই আরপি ইজ ইকুয়াল টু ওই সূত্র অনুসারে আমরা তাহলে লিখতে পারবো 1 বাই 3 ওহম
প্লাস 1/5 ওহম। এটা হিসাব করে আমরা এখান থেকে এত ওহম আমরা মানটা হিসাব করে নিতে পারি। সুতরাং কত হয় এখানে 15 5 প্লাস 3 তাহলে কত আসে 8/15। সুতরাং আরপি সমান কত হয়? আরপি ইজ ইকুয়াল টু এটা হলে 15/8 15/8। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে হিসাব করে আমরা এই প্যারালাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধটা নির্ণয় করতে পারবো। তাহলে যে সূত্রটিকে এখানে আমরা পেয়েছি সেটি হচ্ছে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখানে পি আমরা ব্যবহার করেছি প্যারালাল সার্কিট, সেজন্য পি ব্যবহার করা হয়েছে। তো আমরা আবার বুঝো না যে এখানে এন পর্যন্ত থাকলে হয়তো বা RN ইজ ইকুয়াল টু 1/R1 1/R2 এরকম। আমরা পি ব্যবহার করেছি এখানে প্যারালাল সার্কিটের জন্য। তো সেই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধ 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস আপ টু 1/RN এভাবে থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটি তুল্য রোধ অর্থাৎ অনুক্রম বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ কী হবে সেটা তোমরা দেখেছো যে RS ইজ ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R3 আপ টু RN। এবং যদি সমান্তরাল সার্কিট থাকে যতগুলো রোধ সংযুক্ত থাকুক না তাহলে 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এভাবে হিসেবে আসবে। তো সেইভাবে আমরা হিসাব করে নিব এবং সেটির একটা ব্যবহারিক প্রয়োগ তোমাদেরকে এখানে দেখিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আগামী ক্লাসে হয়তোবা আমরা এর সামনের দিকে যে বিষয়গুলো আছে কিছু গাণিতিক সমস্যা অবশ্য আরও একটা ক্লাস দিয়ে তারপরে আমরা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের দিকে আমরা যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের সামনের যে ক্লাসটি আছে সেই ক্লাসে আমরা সাধারণ এতে বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয়ের সূত্র আর একটি বিষয় হলো বিদ্যুৎ ব্যবহারের যে সাবধানতা সেই বিষয়ের উপরে তোমাদের সাথে কথা হবে। তোমরা আশা করি সেই পাঠটিও তোমরা দেখবে। তোমাদের সুস্থতা কামনা করে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।